কিরে, আজ ক্যাম্পাসের এই অবস্থা কেন? সবাই এত মনমরা হয়ে আছে কেন? আসিফ দীর্ঘ শ্বাস ফেলে একটু এসে বলল, তুমি কিছুই বুঝো না, জানো না আগামীকাল অর্থে ম্যামের বিয়ে। সে কারণে তো ম্যাম 15 দিনের ছুটি নিয়ে চলে গেছেন। আজ আর বিশ্ববিদ্যালয়ে আসেনি। পুরো ক্যাম্পাস অর্ধেক ছেলের ক্রাশ ছিল অর্থে ম্যাম। তাই তো সবাই মনটা আজ খারাপ। কথাটা শুনে আমি মুচকে এসে মাথা নাড়লাম। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার মতো সময় বা অবকাশ আমার জীবনে নেই। সামনে এখন অনেক পথ, অনেক লড়াই। চুপচাপ নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করলাম। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষ করে প্রতিদিনের মতোই আমি ছুটে চলে যেতাম কর্মস্থলে। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত 5 তারকা হোটেলের ব্যস্ততা সামলে যখন গভীর রাতে বাসায় ফিরতাম, তখন পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন এক মুহূর্তে মিলে যেত ছোট্ট মেয়ে রিয়ার মুখটা দেখি। সারাদিনের কষ্ট, অপমান, সংগ্রাম সব ভুলে গিয়েই মেয়েটাকে বুকে জড়িয়ে নিতাম। কখনো তাকে গল্প শোনাতাম, কখনো খেলতাম, আবার কখনো নিঃশব্দে তার নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো এই ছোট্ট মানুষটি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। যে বৃদ্ধ মহিলাটির বাসায় ভাড়া থাকতাম, তিনি না থাকলে আমার জীবন আরো দুর্বিষয় হয়ে উঠত। নিজের নাতনির মতো করে রিয়া দেখাশোনা করতেন তিনি। আমি প্রতিদিন কৃতজ্ঞ চোখে ভাবতাম, রক্তের সম্পর্ক না থাকলেও কিছু মানুষ আপন হয়ে যায়, আর রক্তের সম্পর্ক থাকলেও কেউ কেউ সারা জীবন পরই থেকে যায়। অন্যদিকে ধুমধাম আয়োজনের মধ্যে দিয়েই পাভেল ও নিহার বিয়ে সম্পন্ন হলো। আলোকসজ্জা, হাসি, আনন্দ আর অতিথিদের কোলাহলের মুখর ছিল পুরো অনুষ্ঠান। অথচ সেই আনন্দের ভিড়ে কোথাও একবারও উচ্চারিত হলো না ছোট্ট রিয়ার নাম। মনে হলো নিজের কোলের সন্তানটির অস্তিত্ব যেন ধীরে ধীরে মুছে ফেলেছে নিহা। বিয়ের কয়েকদিন পর নিহার মা পাভেলকে ঘরে ডেকে একটি ব্যাগ তার হাতে তুলে দিলেন। মৃদু এসে বললেন, পাবেল বাবা, এখানে 15 লক্ষ টাকা আছে। নিহা তার আগের স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকা পেয়েছে, আর বাকি 5 লক্ষ আমরা কিছু জমানো টাকা আর কিছু ধার করে জোগাড় করেছি। সব মিলিয়ে 15 লক্ষ টাকা তোমার হাতে তুলে দিলাম। পাভেল ব্যাগটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, এখন তো এই টাকার দরকার নেই, পরে দিলেও চলতো। যখন প্রয়োজন হতো তখন নিতাম। নিহার মা মাথা নেড়ে বললেন, না বাবা, আমাদের কাছে থাকলে খরচ হয়ে যাবে। তোমার কাছে থাকুক। তুমি ইতালিতে গিয়ে আগে মিহাকে নিয়ে যাবে, তারপর সুযোগ বুঝে আবিরকেও নিয়ে যেও। যদি আরো টাকা দরকার হয় তখন আমরা আবার ব্যবস্থা করব। পাভেল মুচকে এসে বলল, অবশ্যই মা, আবির তো এখন আমারও দায়িত্ব, চিন্তা করবেন না। পরদিন সকাল ভোরে ঘুম থেকে উঠেই আমি নিজের আর রিয়ার কাপড় দিয়ে রোদে মেলে দিলাম। ছোট্ট মেয়েটিকে খাইয়ে গোসল করে সারাদিন তার সঙ্গে কাটালাম। বিকেলের দিকে কিছুক্ষণ খেলাধুলা করলাম দুজনে। তারপর সন্ধ্যা নামতেই রিয়াকে বৃদ্ধা আন্টির কাছে রেখে বেরিয়ে পড়লাম। আজ আমাকে কথা রাখতে হবে। আনিসুর রহমানের মেয়ে ঐথির বিয়েতে আমি অবশ্যই যাব, এই প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম। চট্টগ্রাম শহরের একটি স্বনামধন্য কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে দাঁড়াতে আমি থমকে গেলাম। চারদিকে চোখ ধাঁধানো আলোকসজ্জা, ফুলের বাহার, বিশাল গেট, দামি গাড়ির সারি, সব মিলে যেন রাজকীয় এক আয়োজন। এক নজর দেখলেই বোঝা যায় এই বিয়ের পিছনে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। আমি বিস্মিত চোখে চারপাশে তাকিয়ে মনে মনে বললাম, আনিসুর রহমান তো বলেছিলেন শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে মেয়ের চিকিৎসা করছেন। তাহলে এত বড় অনুষ্ঠান সম্ভব হলো কিভাবে? নাকি সবকিছুই করেছেন ঐথির হবু স্বামী আরিয়ান? ভাবনাগুলো বুকের ভেতর ঘুরপাক খেলো। আর কিছু ভাবলাম না। ভেতরে ঢুকতে আনিসুর রহমান আমাকে দেখিয়ে গেলেন। স্নেহ ভরে কাঁধে হাত রেখে কিছুক্ষণ খোঁজ খবর নিলেন। এরপর আমি অতিথিদের আপ্যায়নে হাত লাগিয়ে দিলাম। কখন ওই থেকে একবারের জন্য দেখিনি আমি। হঠাৎই বাইরে হইচই শুরু হয়ে গেল। বরযাত্রী এসে গেছে। চারদিকে আনন্দের ঢেউ হয়ে গেল। সবাই দ্রুত মূল ফটকের দিকে ছুটে গেল বরকে বরণ করার জন্য। কিন্তু পরের মুহূর্তে এমন কিছু ঘটল যার জন্য কেউ প্রস্তুত ছিল না। গাড়ি থেকে নেমেই আরিয়ান ও তার পরিবারের সদস্যরা কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই দ্রুত ভেতরে ঢুকে পড়ল। এরপর বজ্রকণ্ঠে চিৎকার করে বলে উঠল আরিয়ান, এই বিয়ে হবে না। এখানকার সব আয়োজন এখনই বন্ধ করে দিন। এক মুহূর্তে যেন থেমে গেল সানাইয়ের সুর। নিস্তব্ধ হয়ে গেল পুরো কমিউনিটি সেন্টার। যেখানে কয়েক সেকেন্ড আগেও হাসি ছিল, আনন্দ আর কোলাহল ছিল, সেখানে এখন নেমে এলো ভয়ঙ্কর এক নীরবতা। মনে হচ্ছিল উৎসব মুখর বিয়ে বাড়িটি মুহূর্তে যেন শোকের বাড়িতে পরিণত হয়েছে। আনিসুর রহমান বিস্ফোরিত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইলেন। কি করছে কিছু যেন তিনি বুঝতে পারছেন না। এদিকে কমিউনিটি সেন্টারে পার্লার রুমে বসে থাকা ঐথি যখন খবরটি শুনল, তখন তার মাথা ঝিমঝিম করে উঠল। পৃথিবী যেন চোখের সামনে ঘুরে উঠল। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল সে। সবাই যখন আতঙ্কে ছোটাছুটি করছে,
আমি তখন নিঃশব্দে একটু দূরে সরে গিয়ে এক কোণে দাঁড়িয়ে রইলাম। এই পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকারই আমার নেই, তবু অদ্ভুত এক অস্বস্তি বুকের ভেতরে জমাট বাঁধতে লাগলো। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আনিসুর রহমান মেয়েকে সঙ্গে নিয়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন। ঐতি কাঁপা কণ্ঠে বললেন, আরিয়ান হঠাৎ এমন কথা বলছে কেন? আমাদের এত বছরের সম্পর্ক, এত বিশ্বাস, সবকিছু ভুলে গিয়ে আজ এমন সিদ্ধান্ত নিলে কেন? ঐতির ভেজা চোখ আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর তখন একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। কি এমন ঘটেছে যার জন্য বিয়ের আসরে সবকিছু ভেঙে দিতে চলে এসেছে আরিয়ান? ঠিক তখনই আরিয়ান ক্রোধে ফেটে পড়ল। তার চোখ দুটো রক্তিম, কণ্ঠে জমে থাকা ক্ষোভ যেন আর ধরে রাখতে পারছিল না। অথই, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আর তোমার বাবা আমাকে ধোকা দিয়েছো। কথাটা শুনে ঐতি আনিসুর রহমান দুজনে যেন পাথর হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে তাদের মুখের রং বদলে গেল। বুকের ভেতরে দুকপুক শব্দ যেন চারপাশে নীরবতাকেও ছাপিয়ে উঠল। নিজেকে কোনোরকম সামলে নিয়ে ঐতি কাঁপা গলায় বলল, আমি আর বাবা তোমাকে ধোকা দিয়েছি? আমরা এমন কি করেছি যার জন্য তুমি এত বড় অভিযোগ করছো? আরিয়ান আর এক মুহূর্ত নিজেকে সংযত রাখতে পারল না। পাশে দাঁড়িয়ে থেকে নিজের মা বাবা ও আত্মীয় স্বজনদের দিকে একবার তাকিয়ে উচ্চস্বরে বলল, তোমার 2টি কিডনি নষ্ট, এই সত্যিটা তোমরা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছো। এটাকে যদি ধোকাবাজি না বলে তাহলে আর কি বলবো? বজ্রপাতের মতো কথাগুলো আশ্রে পড়ল আনিসুর রহমান ও ঐথির বুকে। মনে হলো মাথার উপরের আকাশটা এক মুহূর্তে ভেঙে পড়েছে, পায়ের নিচের মাটিটাও সরে গেছে। আরিয়ান গভীর শ্বাস নিয়ে আবার বলল, অর্থই, তুমি নিঃসন্দেহে খুব সুন্দর। তোমাকে একবার দেখলে যে কোনো ছেলে দ্বিতীয়বার না ভেবেই বিয়ে করতে রাজি হবে। আমিও হয়েছিলাম, কিন্তু সৌন্দর্য দিয়ে সারা জীবন চলে না। আমি এমন একজন মানুষকে বিয়ে করতে পারবো না যার চিকিৎসার ভার সারা জীবন আমার কাঁধে থাকবে। তাই আজ এই মুহূর্তে আমি এই বিয়ে ভেঙে দিচ্ছি। কথাগুলো শেষ করে আরিয়ান ঘুরে দাঁড়ালো। ঐথি ছুটে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। আরিয়ান প্লিজ, অন্তত আমার কথাটা একবার শোনো। আমি সবকিছু বলছি, তোমার থেকে আমার জন্য কোনো প্রকার চিকিৎসার টাকা খরচ করতে হবে না। আনিসুর রহমানও কাঁপা হাতে তাকে থামানোর চেষ্টা করলেন। বাবা, এমন করো না। মানুষের জীবনে অসুখ আসতেই পারে, একবার ভেবে দেখো। কিন্তু আরিয়ান একবারও পেছন ফিরে তাকালো না। নিজের পরিবারের সবাইকে নিয়ে ধীরে ধীরে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো অনুষ্ঠানের প্রাণটাই নিভে গেল। একের পর এক আত্মীয় স্বজন বিদায় নিতে শুরু করলো। যাওয়ার সময় কেউ সহানুভূতি দেখালো না, বরং বিষাক্ত কথার তীর ছুড়ে দিল। 2টা কিডনি নষ্ট মেয়ের কথা লুকিয়ে বিয়ে দিতে চেয়েছিল, এ কেমন পরিবার? আরেকজন ঠোঁট বাঁকিয়ে বলল, এমন মেয়েকে এখন কে বিয়ে করবে? হ্যাঁ, যে করবে তার সারা জীবন উপার্জন চিকিৎসার পেছনেই শেষ হয়ে যাবে। আরো কত রকমের তির্যক মন্তব্য চারদিক থেকে ভেসে বেড়াতে লাগলো। কিছুক্ষণ আগে যে কমিউনিটি সেন্টারে হাসি আনন্দের মুখর ছিল, মুহূর্তের মধ্যে সেটি যেন শোকবদ্ধ এক ধরনের কবরস্থানে পরিণত হলো। সবকিছু সহ্য করতে না পেরে আনিসুর রহমান হঠাৎ টলমর করে উঠলেন। মনে হলো এই বুঝে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়বেন। ঐতি আতঙ্কিত হয়ে দ্রুত তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা, কি হয়েছে তোমার? বাবা, আমার দিকে তাকাও। আনিসুর রহমান কষ্ট ভরা কণ্ঠে বললেন, তাড়াতাড়ি ডাক্তার শরীফকে খবর দে। বাবার কথা শুনে ঐতি আর এক মুহূর্ত দেরি করল না। ব্যাগ থেকে মোবাইল বের করতে করতেই দ্রুত অন্যদিকে চলে গেল। ঐতি চোখের আড়াল হতেই আশ্চর্যজনকভাবে আনিসুর রহমান ধীরে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তার চোখে তখন অন্যরকম এক দৃঢ়তা। তিনি চারদিকে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলেন। একসময় হলরুমের এক কোণে মাথা নিচু করে নীরবে বসে থাকা আমাকে দেখতে পেলেন। ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন। পরের মুহূর্তে এমন কিছু করলেন যা কল্পনাও করিনি আমি। আনিসুর রহমান দুহাত জোর করে আমার সামনে দাঁড়িয়ে পড়লেন। কাঁপা কণ্ঠে বললেন, বাবা, একটা অসহায় বাবার কথা রাখবে? আল্লাহর দোহাই লাগে, আমাকে ফিরিয়ে দিও না। আমি হতবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দুহাত দিয়ে আনিসুর রহমানের হাত নামিয়ে দিয়ে বললাম, আঙ্কেল, আপনি এমন করবেন না। আমার সামর্থ্যের মধ্যে যা চাইবেন, আমি আমার পক্ষে সম্ভব যদি হয়, আমি কথা দিচ্ছি আমি আপনাকে ফিরিয়ে দেব না। আনিসুর রহমান গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, অনেক বাবা, মনে রেখো, ওয়াদা ভঙ্গকারীদের আল্লাহ ভালোবাসেন না। আমি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের হাতটি তার হাতে রাখলাম। আমি কথা দিলাম আঙ্কেল, আমার কাছে যা আছে, যা আমার সাধ্যের মধ্যে পড়ে, নির্দ্বিধায় আপনাকে দিয়ে দেব। ইনশাআল্লাহ কথা ভাঙবো না। আনিসুর রহমান আমার হাতারে শক্ত করে চেপে ধরলেন। তারপর ভারী নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, আমি জানি তোমার একবার ডিভোর্স হয়েছে, এটাও জানি তোমার একটা ছোট্ট মেয়ে আছে।
যে এখন শুধু তোমারই ভরসা। এটাও জানি তোমার প্রাক্তন স্ত্রী নতুন করে সংসার শুরু করেছে। একটু থেমে তিনি চোখের জল মুছে নিলেন। তারপর অসহায় এক বাবার আকুতি নিয়ে বললেন, আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি বাবা। আমার অনুরোধ, আমার শেষ চাওয়া, তুমি কি আমার মেয়ে অথয়কে বিয়ে করবে? আনিসুর রহমানের কথাগুলো শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। বিস্ময়ে আমার চোখ দুটো বড় হয়ে উঠল। মনে হলো মুহূর্তের মধ্যে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচে জমিন সরে গেছে। কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বললাম, আঙ্কেল, আপনি কি বলছেন? আমি নিজেও তো আমার ছোট্ট মেয়েটাকে ঠিকমতো মানুষ করার সংগ্রামে হেরে যাচ্ছি, সেখানে আপনার মেয়ের দায়িত্ব কিভাবে নেব? আর সবচেয়ে বড় কথা, আমি কিভাবে আমার রিয়াকে একজন সৎ মায়ের হাতে তুলে দেব? আনিসুর রহমান আমার দুহাত শক্ত করে শান্ত কণ্ঠে বললেন, অনিক, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, আর আমার মেয়ের ব্যাপারে আমি তোমাকে কথা দিচ্ছি। সে কোনোদিন তোমার মেয়েকে সৎ সন্তানের চোখে দেখবে না। রিয়াকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসবে। আমি বারবার নিজেকে সরিয়ে নিতে চাইলাম, নানা অজুহাত দেখালাম, সেখান থেকে চলে আসার চেষ্টা করলাম, কিন্তু আনিসুর রহমান যেন আজ কোনোভাবে আমাকে ছাড়বেন না। বরং তার প্রতিটি কথা, প্রতিটি অনুরোধ, এমনকি আমাকে জামাই করার প্রবল আগ্রহ দেখে আমার মনে অদ্ভুত এক প্রশ্ন জাগলো। সবকিছুকে আগে থেকে ভেবে রেখেছিলেন আঙ্কেল, নাকি ভাগ্য আজ এমন এক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে আমাকে? অনেক ভেবেচিন্তে দীর্ঘ নীরবতার পর শেষ পর্যন্ত আমি রাজি হলাম, তবে একটা শর্তে। আঙ্কেল, আমি কারো দয়ায় বাঁচতে চাই না। যদি বিয়ে হয় তাহলে আমার একটা শর্ত আছে। আনিসুর রহমান অবাক চোখে তাকিয়ে বলে, বলো বাবা, কি শর্ত? আমি কাপড়ের ব্যবসা শুরু করতে চাই। আপনি শুধু একটা ভালো দোকান ঠিক করে দেবেন। দোকানের অগ্রিম টাকা, সাজসজ্জা, মাল তোলা, সব খরচ আমি নিজে করব। আমি চাই নিজের পরিশ্রমে দাঁড়াতে, কারো বোঝা হয়ে না। আনিসুর রহমানের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। আমি রাজি বাবা। তোমার আত্মসম্মানটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। এবার আমি আবারও নীরবে কমিউনিটি সেন্টারে এক কোণে গিয়ে বসে রইলাম। আমার বুকের ভেতর তখনও ঝড় বইছে। জীবন এত দ্রুত বদলে যাবে এই কথা আমি কখনো কল্পনাও করিনি। কিছুক্ষণ পর ডক্টর শফিক এসে আনিসুর রহমানকে পরীক্ষা নিরীক্ষা করলেন। সবকিছু দেখে তিনি গম্ভীর মুখে বললেন, অর্থে তোমার বাবার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। হার্ট খুব দুর্বল হয়ে গেছে। এখন তাকে কোনো ধরনের মানসিক চাপ দেওয়া যাবে না। অতিরিক্ত দুশ্চিন্তা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ডক্টরের কথা শুনে ঐথির বুক কেঁপে উঠল। সে বাবার হাত শক্ত করে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, বাবা, আরিয়ান আমাকে ছেড়ে চলে গেছে, বিয়েটাও ভেঙে দিল। এখন আমি কি করব? কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি বাঁচবো কিভাবে? মাকে হারিয়ে একবার ইতিম হয়েছি, তোমাকেও হারাতে চাই না বাবা, কখনো না। আনিসুর রহমান মেয়ের মাথায় হাত রেখে ধীরে ধীরে বললেন, তাহলে আমাকে একটা কথা দে, আমি এখন যাকে বলবো তুই তাকেই বিয়ে করবি, আজ এই মুহূর্তে। ঐতি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বিস্ময়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, এই মুহূর্তে বিয়ে? কিন্তু পাত্র কোথায়? কে সে? আমি কি তাকে চিনি? পাশে দাঁড়িয়েছিলেন ডক্টর শফিক। বহু বছরের বন্ধুর মুখের দিকে তাকিয়ে তিনি মৃদু হেসে নীরবে বাবা মেয়ের কথোপকথন দেখছিলেন। আনিসুর রহমান শান্ত কণ্ঠে বললেন, সব জানার দরকার নেই মা, শুধু এতটুকু বিশ্বাস রাখ, তোর বাবা কোনোদিন তোর জন্য অমঙ্গল চাইবে না। ছেলেটা খুব ভালো। তবুও তিনি একবারের জন্য মুখ ফুটে বললেন না। যে মানুষটি নিজের একটি কিডনি দিয়ে ওই থেকে নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছেন, সেই মানুষটি আজ তার ভবিষ্যৎ স্বামী হতে যাচ্ছেন। ঐতি বাবার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। একদিকে আরিয়ানের নির্মম বিশ্বাসঘাতকতা, অন্যদিকে বাবার অসহায় মুখ। দুটি দৃশ্য একসঙ্গে তার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছিল। শেষ পর্যন্ত বাবার চোখের জল আর অসহায়ত্বের কাছে নিজের সব প্রশ্ন হার মেনে গেল। সে আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে বাবা, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের পর আর কোনো বিলম্ব হলো না। সাক্ষী হিসেবে উপস্থিত কয়েকজন বিশ্বস্ত মানুষ, ডক্টর শফিক এবং কাজীর উপস্থিতিতে অত্যন্ত সাদামাটা আয়োজনের মধ্যে সম্পন্ন হয়ে গেল আমার ঐথির বিয়ে। অদ্ভুত এক নিয়তির খেলায় একই ছাদের নিচে বসে আমরা এখন স্বামী স্ত্রী হয়ে গেলাম। তবুও তখন আমরা কেউ কাউকে দেখিনি। ঐথি জানতো না তার নতুন স্বামী সেই মানুষ যার একটি কিডনি আজ তার শরীরে স্পন্দিত হচ্ছে। আর আমিও জানতাম না যে মেয়েটিকে ভাগ্য লিখন আমি বিয়ে করলাম সেই বিশ্ববিদ্যালয়ের কঠোর স্বভাবের শিক্ষক ঐথি তাবাচ্ছুম, যাকে ভুলবশত একদিন সবার সামনে চুমু খেয়ে পুরো ক্যাম্পাসে আলোড়ন তুলেছিলাম। ঐথির বুকের ভেতর যেন একসঙ্গে হাজারো ঝড় তাণ্ডব চালাচ্ছিল।
চোখের জল থামছিল না, অথচ সেই জল মুছে দেওয়ার মতো একজন মানুষ রাস্তার পাশে নেই। একদিকে বহু বছরের ভালোবাসার মানুষ আরিয়ান, যার হাত ধরে সে সারা জীবন পথ চলার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটি আজ শত মানুষের সামনে তাকে অপমান করে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে মাঝপথে ফেলে চলে গেছে। অন্যদিকে ভাগ্যের কি নির্মম পরিহাসে কয়েক মিনিটের ব্যবধানে তাকে বিয়ে করতে হয়েছে এমন একজন মানুষকে, যার নাম ছাড়ার কিচ্ছু সে জানে না, এমনকি একবারের জন্য তার মুখটাও দেখা হয়নি। জীবন যে এভাবে মুহূর্তের মধ্যে সমস্ত হিসাব নিকাশ বদলে দিতে পারে তা ঐথি কখনো কল্পনাও করেনি। কমিউনিটি সেন্টারের বাইরে একটি প্রাইভেট কার দাঁড়িয়েছিল। গাড়ির ভেতরে জানালার পাশে নিশ্চুপ হয়ে বসেছিল ঐথি, মাথা নিচু, চোখ দুটো অশ্রুসিক্ত। জানালার কাছে নিজের অস্পষ্ট প্রতিবিম্ব দেখে তার মনে হচ্ছিল এ যেন সে নয়, অন্য কারো ভাঙাচোরা জীবন। অন্যদিকে গাড়ি থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে আনিসুর রহমানের সঙ্গে কথা বলছিলাম আমি। কিছুক্ষণ নীরব থাকার পর বললাম, আচ্ছা আঙ্কেল, একটা বিষয় আমার মাথায় কিছুতে আসছে না। মিস্টার আরিয়ান কিভাবে জানলো যে ঐথি 2টা কিডনি নষ্ট ছিল? আর আপনারা তো কাউকে বলেননি যে ওর ইতিমধ্যে একটা কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে এসব খবর তার কাছে পৌঁছালো কিভাবে? প্রশ্নটা শুনে আনিসুর রহমান দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন, মুখে যেন ক্লান্তির ছাপ। তিনি ধীরস্বরে বললেন, আমি নিজেও জানি না বাবা, তবে একটু পরিস্থিতি শান্ত হোক, তারপর সবকিছু খুঁজে বের করব। এখন তুমি গাড়িতে গিয়ে বসো। আমি আর কোনো প্রশ্ন করলাম না, নিঃশব্দে মাথা নেড়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম। এর মধ্যেই আমি যেই বাসায় থাকি সেই বয়স্ক মহিলা আন্টিকে সবকিছু খুলে বললাম। তিনিও খুশি মনে আমার বউকে নিয়ে আসতে বলেছেন, কারণ তিনি সারাদিন বাড়িতে একা থাকেন। এদিকে ঐথি তখনও জানালার বাইরে অন্ধকারে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। দরজা খুলে আমি গাড়িতে উঠে বসলাম, কিন্তু আশ্চর্যের বিষয়ে দুজনের একজন আরেকজনের দিকে একবারও তাকালাম না। ঐথির মনে এখন আরিয়ানের বিশ্বাসঘাতকতার ক্ষত তাজা। আর এদিকে আমি, আমার নিজের জীবনও তো তখন সুখের ছিল না। ভাঙা সংসার, ছোট্ট মেয়ের ভবিষ্যৎ, নিজের অসহায় বাস্তবতা, এসবের ভারে আমার হৃদয় আজ ক্লান্ত। নতুন বিয়ে নিয়ে কোনো স্বপ্ন, কোনো অনুভূতি, কোনো প্রত্যাশা কিছুই অবশিষ্ট নেই আমার মধ্যে। একই গাড়িতে পাশাপাশি বসে থাকা দুজন মানুষ, কিন্তু দুজনের মাঝখানে নীরবতার দূরত্ব যেন কয়েক আলোকবর্ষ। কিছুক্ষণ পর গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে সে গাড়ির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন আনিসুর রহমান। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক রহস্যময় হাসি। মনে মনে তিনি বললেন, অনেক, তুমি এখনো ভাবছো আরিয়ানের কানে এই খবরগুলো পৌঁছালো কিভাবে? কিন্তু আমার মনে সেই প্রশ্নের কোনো অস্তিত্বই নেই, কারণ খবরগুলো আর কেউ নয়, আমি নিজেই পৌঁছে দিয়েছি। ক্ষমা করে দিস বাবা, আমি একজন স্বার্থপর বাবা হয়ে গিয়েছিলাম। নিজের মেয়ের ভবিষ্যৎ বাঁচানোর জন্য আমাকে এই নিষ্ঠুর খেলাটা খেলতেই হয়েছে। তার চোখের গভীরে তখন একসঙ্গে অপরাধবোধ, স্বস্তি আর অজানা আশঙ্কা ছায় খেলা করছিল। অন্যদিকে রাত আরো গভীর হতে লাগলো। একটি গাড়ির ভেতরে পাশাপাশি বসে আছে দুই নবদম্পতি, কিন্তু তারা এখনো একে অপরের মুখ পর্যন্ত দেখেনি। দুজনেই নীরব, দুজনেই ভাঙা, দুজনের বুকে লুকিয়ে আছে অজস্র না বলা কথা, না বলা গল্প। কিন্তু ভাগ্য বেশিক্ষণই নীরবতা ধরে রাখবে না। যখন প্রথমবার ঐতি নিজের স্বামীর মুখ দেখবে আর আমি জানতে পারবো এই রাগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আমার নতুন স্ত্রী, তখন কি ঘটবে? ঐতির আগুনের মতো রাগের সামনে কি আমি নিজেকে সামলে রাখতে পারবো, নাকি সে আগুনে পড়ে আমাদের নতুন জীবনের প্রথম অধ্যায়ে অশান্তির দাবানলে রূপ নেবে? অবশেষে গাড়িটি ধীরে ধীরে থামলো আমার ভাড়া করা সেই ছোট্ট বাসার সামনে। রাত তখন অনেকটা গভীর, চারপাশে নীরবতা, শুধু গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দটুকুই যেন সে নীরবতাকে ভেঙে দিল। গাড়ির শব্দ শুনে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সেই বৃদ্ধা আন্টি, মুখে স্নেহের হাসি, চোখে অজানা প্রশ্ন। এত অপ্রত্যাশিতভাবে বিয়ে হয়েছে যে কোনো আয়োজন, কোনো বরণ কিছু আর করা হয়ে ওঠেনি। পরিস্থিতি যেন সব নিয়মকে হার মানিয়ে দিয়েছে। আমি গাড়ি থেকে নেমে ক্লান্ত গলায় বললাম, আন্টি, বিয়েটা কিভাবে হলো সব পরে আপনাকে বলবো, এখনো কিছু খাইনি, যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। কথা শেষ করে আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। বৃদ্ধা আন্টি রান্নাঘর থেকে তাড়াতাড়ি কিছু খাবার এনে ঐতির সামনে রাখলেন, কিন্তু ঐতি মাথা নেড়ে ধীরে বলল, আমার খেতে ইচ্ছে করছে না। বৃদ্ধা মমতা ভরা কণ্ঠে হেসে বললেন, মা, মানুষ যত করেই কষ্টই থাকুক না, খেয়ে থাকলে কষ্ট আরো বেড়ে যায়। 2 লোকমা না খেয়ে নাও, আমাকে নিজের মা ভেবে নাও। সেই কণ্ঠে এমন এক অদ্ভুত মায়া ছিল যা উপেক্ষা করার শক্তি ঐথির হলো না। শেষ পর্যন্ত খুব অল্প করে কয়েক লোকমা মুখে তুলল সে। খেতে খেতে ধীরে জিজ্ঞাসা করলেন, বাবার মুখে শুনেছিলাম ওনার নাকি আগে ডিভোর্স হয়েছে আর একটা ছোট মেয়েও আছে।
ঠিক তখনই হামাগুড়ি দিতে দিতে ছোট্ট রিয়া টলমল করে ঘরে ঢুকে পড়ল। তার নিষ্পাপ কণ্ঠে ভেসে এলো, পাপা। বৃদ্ধানটি মুচকি এসে বললেন, ওই তো চলে এসেছে অনেকের রাজকন্যা, বাবাকে খুঁজতে খুঁজতে এসেছে। ওইটির রাগ ছিল প্রবল, কিন্তু তার হৃদয়টা ছিল আশ্চর্য রকমের কোমল। ছোট্ট রিয়া নিষ্পাপ মুখের দিকে তাকাতে তার বুকের ভেতরে কঠিন বরফ যেন একটু একটু করে গলতে শুরু করলো। সে আলতো করে রিয়াকে কোলে তুলে নিল। শিশুটি নিষ্পাপ হাসি দিয়ে তার ওড়না আঁকড়ে ধরতেই ঐথির ঠোঁটের কোনো অজান্তেই এক ফোঁটা মলিন হাসি ফুটে উঠল। সে খুব স্বাভাবিকভাবেই শিশুটির মাথায় হাত বলে আদর করতে লাগলেন। দৃশ্যটা দেখে বৃদ্ধানটির চোখে যেন প্রশান্তির ছাপ ফুটে উঠল। তিনি বললেন, মা, রিয়াকে আমার কাছে দাও, আজকের রাতটাও আমার সঙ্গেই থাকবে। তোমরা দুজন নিজেদের মধ্যে কথা বলো। তোমাদের বিয়েটা তো আর স্বাভাবিকভাবে হয়নি, অনেক ভুল বোঝাবুঝি দূর করা দরকার। কথা শেষ করে তিনি রিয়াকে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। এদিকে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ঐতি নিজের সঙ্গে আনা 3 পিস পরে খাটের এক কোণে নিশ্চুপ হয়ে বসেছিল। ওয়াশরুমের দরজা খুলতেই হঠাৎ দুজনের চোখ একসঙ্গে মিলল। সময় যেন থেমে গেল। নীরবতা এমন ঘন হয়ে উঠল যেন বাতাসও চলাফেরা করতে ভুলে গেছে। দুজনের চোখে একই সঙ্গে বিস্ময়, অবিশ্বাস, হতবাক হয়ে যাওয়ার ছাপ। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর হঠাৎই দুজনে প্রায় একসঙ্গে চিৎকার করে উঠলাম। তুমি? ঐতি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপছে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। মানে তোমার সাথেই আমার বিয়ে হয়েছে? সে 2 পা পিছিয়ে গেল। ও মাই গড, তুমি তুমি তো আমার স্টুডেন্ট, এটা কিভাবে সম্ভব? আমি আমি এখন বিশ্ববিদ্যালয়ের মুখ দেখাবো কিভাবে? আমি যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছি। আমার মাথায় যেন বজ্রপাত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সে রাগী শিক্ষিকা, যাকে ভুলবশত চুমু খেয়ে আমি জীবনে সবচেয়ে বড় অপমান সহ্য করেছিলাম, আজ সে মানুষটি আমার বৈধ স্ত্রী। আমি কয়েকবার কথা বলার চেষ্টা করে ব্যর্থ হলাম। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললাম, বিশ্বাস করুন, আমি সত্যি জানতাম না আপনি আঙ্কেলের মেয়ে। আজকের আগে আপনাকে আমি কখনোই পরিচয় দেখিনি। যদি একবারও জানতাম আপনার সাথে আমার বিয়ে হবে, তাহলে আমি কখনোই বিয়েতে রাজি হতাম না। অন্তত আপনার সম্মানের কথা ভেবে পিছিয়ে যেতাম। কথাগুলো বলার সময় আমার চোখে মুখে ছিল অসহায়ের ছাপ। আমার কণ্ঠে কোনো অভিনয় ছিল না, ছিল শুধু নির্মম বাস্তবতা। আমি আবারও বললাম, দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার বাবা হয়তো বলেছেন আমার আগের স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, পরিস্থিতির চাপে এই বিয়েটা হয়েছে। তবে একটা কথা দিতে পারি, আমার কারণে আপনার সম্মানে কোনো আঁচ পড়তে দেব না। যতদিন একসঙ্গে থাকতে হয় আপনাকে সম্মান দিয়ে রাখবো। কথাগুলো শেষ হতেই ঐতি ঝড়ের বেগে উঠে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে এসে আমার গেঞ্জির কলা শক্ত করে চেপে ধরল। রাগে তার চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে সে বলল, শুনে রাখো, পৃথিবীর সামনে কোনোদিনও আমি তোমাকে আমার স্বামী বলে পরিচয় দেব না, কখনো না। সে আরো ঝুঁকে এলো। তোমার মতো একজন ফকিরের স্বামী হিসাবে মেনে নেওয়ার চেয়ে আমি সারা জীবন একা থাকবো। আর ভুলেও যদি আমাদের বিয়ের কথা কাউকে বলো, তাহলে মনে রেখো আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ঐতি জোরে ধাক্কা দিয়ে আমাকে ছেড়ে দিল। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। আমার মুখে কোনো প্রতিবাদ নেই, শুধু বুকের ভিতর যেন আবারও কেউ ছুরি দিয়ে চিড়ে দিল। মনে মনে আমি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, হে আল্লাহ, আর কত অপমান আমার কপালে লিখে রেখেছেন। আর কতবার আমাকে ভেঙে পড়তে হবে। যত পরীক্ষা নেন, তবে ধৈর্য দান করুন। কিন্তু অপমানের শেষ তখনও হয়নি। ঐতি আবারও কঠিন কণ্ঠে বলল, আর একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারবো না। আজকাল মানুষ নিজের সন্তানকেই ঠিক মতো মানুষ করতে পারে না, সেখানে আমি কেন অন্য সন্তানের দায়িত্ব নেব? কথাগুলো যেন বিষাক্ত তীর হয়ে আমার বুক ভেদ করলো। আমার চোখ ভিজে উঠল, কিন্তু আমি চোখের জল ফেললাম না, কারণ আমি বুঝে গেছি জীবন আমাকে আবারও নতুন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এবার শুধু আমার নিজের জন্য নয়, আমার ছোট্ট মেয়ে রিয়ার জন্যও লড়তে হবে। রাগে, অপমানে আর ঘৃণায় জ্বলতে থাকা ঐতি হঠাৎই পাশের বালিশটা তুলে আমার দিকে ছুড়ে মারল। আপনি যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ুন, কিন্তু ভুলেও আমার পাশে এই খাটে ঘুমানোর চেষ্টা করবেন না। বালিশটা এসে আমার বুকে লাগলো, কিন্তু আমি কোনো প্রতিবাদ করলাম না। ধীরে ধীরে বালিশটা তুলে নিয়ে মেঝেতে রাখলাম। তারপর নিঃশব্দে শুয়ে পড়লাম। ঘর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেও আমার বুকের ভেতর যেন তাণ্ডব বয়ে চলেছে। হাজারো প্রশ্ন, হাজারো অপমান, হাজারো যন্ত্রণা একসঙ্গে আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিচ্ছে। মনে হচ্ছিল আল্লাহ যেন আমাকে প্রতিটি মুহূর্তে ধৈর্যের নতুন পরীক্ষা নিচ্ছেন। ঠিক তখনই আবার বেশি এলো ঐথির কণ্ঠ। সেই ছাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আচ্ছা, আমার বাবা আপনার মধ্যে এমন কি দেখলেন যে আমার মতো একটা মেয়েকে আপনার মতো একটা ফকিন্নি মার্কা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন? ফকিন্নি, এই শব্দটা যেন শরীর ফলার মতো এসে আমার বুক চিরে দিল।
একবার, দুবার, তিনবার একই অপমান বারবার শুনতে শুনতে এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখা মানুষটাও তার ধৈর্যের বাঁধ যেন অবশেষে ভেঙে গেল। আমি ধপ করে উঠে বসলাম। চোখ দুটো আমার লাল হয়ে আছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। তারপর অনেক কষ্টে চেপে রাখা ক্ষোভ বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। বারবার ফকিনি ফকিনি কেন বলতেছেন? আপনি কি একেবারে কোনো ধনী বাপের দোলালি? আপনার বাবা তো একটা কোম্পানির সাধারণ কর্মচারী ছিলেন। শেষ সম্বল ভিটে বাড়ি বিক্রি করে আপনার অপারেশন করিয়েছেন। সেই মানুষটার মেয়ে এত বড় বড় কথা কোন মুখে বলেন? কথাগুলো শুনে ঐথি যেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে গেল। সে ঝটকা মেরে উঠে বসে বিস্ময়ে বড় বড় চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি বললেন আপনি? আমার বাবা সাধারণ কর্মচারী? তার কণ্ঠে এবার আগের চেয়ে বিস্ময়ে বেশি। আপনাকে কে বলেছে এসব? আপনি কি আমার বাবাকে চেনেন? এদেশের অনেক মন্ত্রী মিনিস্টারও আমার বাবার নাম নেওয়ার আগে 100 বার চিন্তা করে। এবার ক্ষুব্ধ হয়ে গেলাম আমি কিছুক্ষণ ঐথির মুখের দিকে তাকিয়ে রইলাম, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আবারও বললাম, তাহলে আপনি চাকরি করেন কেন? আর আপনার বাবা মাকে মিথ্যা বললেন কেন? উনি নিজেই তো বলেছেন তিনি একটা সাধারণ কোম্পানিতে চাকরি করেন। আপনার 2টা কিডনি নষ্ট হওয়ার পর শেষ সম্বল ভিটে বাড়ি বিক্রি করে আপনার চিকিৎসা করিয়েছেন। কথাটা শেষ হতেই ঐথির মুখের রং পাল্টে গেল। মুহূর্তের মধ্যে তার সমস্ত রাগ কোথায় যেন হারিয়ে গেল। চোখে ভেসে উঠল গভীর বিস্ময়। সে প্রায় চিৎকার করে বলল, কি বলছেন আপনি? বাবা এমন কথা বলেছেন? উনি বলেছেন উনি সাধারণ কর্মচারী? উনি বলেছেন আমার চিকিৎসার জন্য ভিটে বাড়ি বিক্রি করেছেন? হ্যাঁ, উনি আমাকে এটাই বলেছেন। তাই বলছিলাম আপনার মুখে ফকিনি শব্দটা মানায় না। কিন্তু এবার ঐথির ভেতরে আগুন আবারও জ্বলে উঠল। সে গম্ভীর গলায় বলল, চুপ, একদম চুপ। আমার বাবা এই দেশের টপ 10 ব্যবসায়ীদের একজন। আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার তিনি। বিশ্বাস না হলে মোবাইলে বাবার নাম সার্চ দিয়ে দেখুন, ছবি থেকে শুরু করে সব তথ্য চলে আসবে। আর আমি ভার্সিটি চাকরি করি, এটা আমার সবচেয়ে বড় ইচ্ছে বলতে পারেন। এই কথাগুলো শুনেই যেন আমার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গেল। আমার চোখ বিস্ফোরিত, হৃৎপিণ্ডটা এত জোরে দুকপুক করছে যেন এখনই বুক ছেড়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে আঙ্কেল আমাকে মিথ্যা বললেন কেন? আমাকে মিথ্যা বলে ওনার লাভটা কি? ঐথি দীর্ঘ শ্বাস ফেলল। এই প্রশ্নের উত্তর তার কাছেও নেই। জানি না, বাবার সঙ্গে দেখা হলে আমিও জিজ্ঞেস করব কেন উনি আপনার কাছে এমন মিথ্যা বলেছেন, সেটা আমিও জানতে চাই। কথা শেষ করে ঐথি অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর কারো চোখে নেই। মেঝেতে শুয়ে থাকা আমি অন্ধকারের দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুবে গেলাম। আমার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তাহলে আমি যাকে একজন সাধারণ কর্মচারীর মেয়ে ভেবে বিয়ে করলাম, সে আসলে দেশের অন্যতম বড় শিল্পপতির মেয়ে। আঙ্কেল কেন নিজের পরিচয় গোপন করলেন? কেন আমাকে মিথ্যা বললেন? এর পিছনে কি শুধু মেয়েরই বিয়ে, নাকি আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে? ঐতিভাবে অন্য কথা। তার মানে উনি আমাকে একজন সাধারণ কর্মচারী সাধারণ মেয়ে ভেবেই বিয়ে করেছেন? উনি জানতোই না আমি একজন কোটিপতি বাবার একমাত্র মেয়ে? পরদিন সকাল, যে 15 দিনের ছুটি ঐথি নিয়েছিল তার শেষ পর্যন্ত পূর্ণ হলো না। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা, আকস্মিক বিয়ের ধাক্কা আর বুক ভরা অস্থিরতা নিয়ে সে আবারও বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে বিশ্ববিদ্যালয়ের মাঠের এক কোণে বসেছিল আসিফ, আমি এবং আমাদের কয়েকজন সহপাঠী। আমার সেই চুমুর ঘটনা এখনো পুরো বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে নীল শাড়ি পরে ঐথি ভেতরে প্রবেশ করতেই চারপাশে যেন ফিসফাস শুরু হয়ে গেল। শত শত চোখ একসঙ্গে তার দিকে ঘুরে গেল। আসিফ অবাক হয়ে বলে উঠল, আরে অনিক ভাই, অর্থ ম্যাডাম, ওনার তো বিয়ে হয়ে 15 দিনে ছুটির জন্য চলে গেছেন। তাহলে তো তাড়াতাড়ি চলে আসলেন কিভাবে? পাশ থেকে রাইসা মুচকে এসে বলল, পুরো বিশ্ববিদ্যালয়ের গ্রাস এসে গেছে। ওনার রাগটাকে সবাই যদি এত ভয় না পেত, তাহলে প্রতিদিন অন্তত 50টা বিয়ের প্রস্তাব পেতেন ম্যাডাম। কথাটা শেষ হতেই মুন্না এসে সামনে এগিয়ে এলো। তার সঙ্গে আতিক, সুজন সহ আরো কয়েকজন। মুন্না ঠোঁটে দুষ্ট হাসি টেনে বলল, রাইসা বেবি, তুমি তো কমেই বলেছ। 50টা কেন, 100টা প্রস্তাবেও কম হতো। সত্যি বলতে কি, আমি নিজেও সুযোগ পেলে অথই ম্যাডামকে বিয়ের প্রস্তাব দিতাম। যে মানুষটা ওনাকে স্ত্রী হিসেবে পাবে, সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলেই মনে করবে। মুন্নার শেষ কথাটা শুনেই আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কারণ যে মানুষটাকে পুরো বিশ্ববিদ্যালয় স্বপ্নের রানী মনে করে, যাকে পাওয়ার জন্য অসংখ্য ছেলে প্রতিদিন কল্পনার জাল বনে, সেই মেয়েটাই আজ আমার বৈধ স্ত্রী। কিন্তু সেই সত্যটা এই মুহূর্তে জানে না বিশ্ববিদ্যালয়ের একজন মানুষও। আর যদি কোনোদিন সত্যিটা সবার সামনে প্রকাশ পায়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে কি ঝড় উঠবে তা কল্পনা করতে আমার বুকের ভেতর অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি কিছুক্ষণ আগের জন্য নিস্তব্ধ ও এক কবরস্থানের মতো নিষ্প্রাণ হয়েছিল, ঐথির আগমনে মুহূর্তের মধ্যেই সেখানে প্রাণ ফিরে এলো। চারদিকে আবার হাসির রোল উঠল।
করিডোরে করিডোরে শুরু হলো ফিসফাস, আড্ডা, কোলাহল, যেন ক্যাম্পাসের প্রাণটাই ফিরে এসেছে। ঐতি ধীরে ধীরে পায়ে হেঁটে এগিয়ে এলো। একসময় এসে আমার সামনে এসে দাঁড়ালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। ঐতির চোখে তখনও সেই চিরচেনা কঠোরতা। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে কোনো কথা না বলে পাশ কাটে বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষের দিকে চলে গেল। আমি শুধু নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইলাম। মুহূর্তের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী ছুটে এসে আমাকে ঘিরে ধরল। একজন হেসে বলল, অনেক ভাই, ম্যাডাম যেভাবে আপনার দিকে চোখ দিয়ে আগুন ঝরিয়ে গেল, আপনার তো এতক্ষণে ছাই হয়ে যাওয়ার কথা। আপনি এখনো দিব্যি সুস্থ ও সবল হয়ে বসে আছেন কিভাবে? কথাটা শেষ হতেই চারপাশে হু হু করে হাসির রোল পড়ে গেল। আমি অস্বস্তিতে মাথা নিচু করে হাসলাম। ঠিক তখনই মুন্নার বন্ধু আতিক এগিয়ে এসে দুষ্ট হেসে বলল, কিরে ভাই, সেদিন ম্যাডামকে কিস করলে, তারপরও শুধু কান ধরে উঠবোস করিয়ে ছেড়ে দিল। আজ আবার যেভাবে তাকিয়ে গেল, আমার তো সন্দেহ হচ্ছে ম্যাডাম উল্টো তোর প্রেমে পড়ে গেছে নাকি। আতিকের কথা বলে শেষ হতে না হতেই মুন্না তার মাথায় হালকা একটা চাটি মেরে বলল, দূর বোকা, গতকালই তো ম্যাডামের বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, এখনো ও অনেক ভাইয়ের প্রেমে পড়বে কেন? তবে একটা কথা, হয়তো ম্যাডামের ঠোঁটের প্রথম স্পর্শটাই ছিল অনেক ভাইয়ের। আবারও চারদিকে অট্টহাসি ঝড় বয়ে গেল। আমিও লজ্জায় একেবারে লাল হয়ে গেলাম। কিন্তু সেই লজ্জার আড়ালে আমার ঠোঁটের কোনো অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। মনে মনে শুধু বললাম, একটা চুমুর গল্প দেখে তোমাদের এই অবস্থা। যেদিন জানবে তোমাদের এই বদরাকি ম্যাডামই আমার বৈধ স্ত্রী, সেদিন তোমাদের মুখের অবস্থা কেমন হবে সেটা ভাবতে আমার হাসি পাচ্ছে। তবে সেই হাসির আড়ালেও বুকের ভেতরে এক অদৃশ্য ভার হয়ে গেল। কারণ এই সম্পর্কের মধ্যে ভালোবাসার চেয়ে ভুল বোঝাবুঝি, অপমান আর অজানা রহস্যের সংখ্যায় বেশি। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে আমি নিজের কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর ঐথি সে সরাসরি চলে গেল নিজের বাবার কাছে। নিজ বাড়িতে ড্রয়িং রুমে গিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। আনিসুর রহমান মেয়ের মুখের দিকে তাকাতে বুঝে গেলেন আজ ঝড় আসছে। তবুও তিনি ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে রেখে মৃদু স্বরে বললেন, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে মেরে ফেলবি নাকি? ভুলে যাস না, আমি কিন্তু তোর বাবা। কথাটা শুনেই ঐথি আর নিজেকে সামলাতে পারল না। তার জমে থাকা অভিমান বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। হিন্দি সিনেমায় সালমান খান, শাহরুখ খানও এত ভালো অভিনয় করতে পারবে না যতটা তুমি করেছো বাবা। কেন করলে এমন? তুমি কি জানো না আমি আরিয়ানকে কতটা ভালোবাসতাম, আজও ভালোবাসি। শেষ কথাটা বলতে গিয়ে তার গলা ভেঙে গেল। দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট মানুষকে যতটা পোড়ায়, তার চেয়ে বেশি পোড়ায় সেই মানুষের দেওয়া অপমান। আনিসুর রহমান কিছুক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই আরিয়ানের জন্য কতটা পাগল ছিলি সেটা আমি জানি, কিন্তু তুই হয়তো জানিস না তোর সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই আরিয়ান আরো দুটো মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। শুধু সম্পর্ক নয়, সে তাদের দুজনকেই বিয়ে করেছিল। কথাগুলো যেন বজ্রপাত হয়ে আঘাত করলো ঐথির ওপর। তার শরীর কেঁপে উঠল, চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। মনে হলো বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। সে অস্পষ্ট স্বরে বলল, না না বাবা, এটা হতে পারে না। কিন্তু আনিসুর রহমান থামলেন না। গভীর স্বরে আবার বললেন, শুধু তাই নয়, সেই দুটি সংসারে আরিয়ানের দুটি কন্যা সন্তানও আছে। আরিয়ান আর তার মা মিলে ওই দুই স্ত্রীকে এমন অত্যাচার করেছে যে শেষ পর্যন্ত মেয়েগুলো নিজেরাই তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। ঐতির চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। তার মনে হচ্ছিল এতদিন যে মানুষটাকে সে নিজের পৃথিবী ভেবেছিল, সে আসলে সেরও এক নির্মম প্রতারক। ভালোবাসার নামে সে শুধু একটা মুখোশকেই ভালোবেসেছিল। কাঁপা কাঁপা গলায় সে বলল, বাবা, তুমি আমাকে এসব আগে বলনি কেন? তুমি কি সবকিছু নিশ্চিত হয়ে জেনেছো? আনিসুর রহমান এগিয়ে এসে নিজের রুমাল দিয়ে মেয়ের চোখের জল মুছে দিলেন। তারপর শান্ত গলায় বললেন, সব খোঁজ নিয়েছি। শুধু খোঁজই নয়, সেই দুই মেয়ের ঠিকানা আর ফোন নাম্বারও আমার কাছে আছে। চাইলে তুই নিজেই কথা বলতে পারিস। ঐতি নিঃশব্দে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। আনিসুর রহমান এবার আরো নিচু স্বরে বললেন, জানিস আরিয়ান তোকে বিয়ে না করে কেন চলে গিয়েছিল? ঐতি নির্বাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে রইল। আনিসুর রহমান ধীরে ধীরে সত্যিটা প্রকাশ করলেন। কারণ তোর কিডনির অপারেশনের খবর আমি নিজেই ওর কানে পৌঁছে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি ওকে বলেছিলাম বিয়ের পর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোর সঙ্গে আরিয়ানের কিডনির মিল আছে। হয়তো একদিন ওকেই তোকে একটা কিডনি দিতে হতে পারে। বাকিটার শোনার শক্তি রইল না ঐথির।
মুহূর্তের মধ্যে তার দুহাটু ভেঙে মেঝেতে পড়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতর থেকে সমস্ত বাতাস কেড়ে নিয়েছে। সে দুহাতে নিজের মুখ চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। যে মানুষটার জন্য আমি বাবার সঙ্গে তর্ক করেছি, নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিতে চেয়েছি, সেই মানুষটা আমার সৌন্দর্যকে ভালোবেসেছিল, আমাকে নয়। আমি অসুস্থ জেনেই সে আমাকে ফেলে চলে গেল। এত বছরের ভালোবাসা, এত প্রতিশ্রুতি, এত স্বপ্ন, সবই কি তাহলে মিথ্যা ছিল? প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা যেন আরো একটু করে ভেঙে যাচ্ছিল। আর সে বুঝতে পারল ভালোবাসার অভিনয় করা সহজ, কিন্তু বিপদের দিনে পাশে দাঁড়ানোই সত্যিকারের ভালোবাসার পরিচয়। আরিয়ান ভালোবাসেনি, সে শুধু ঐথির রূপকে ভালোবেসেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে মানুষটাকে ঐথি প্রথম দেখায় ঘৃণা করেছে, অপমান করেছে, ফকিনি বলে তুচ্ছ করেছে, সে আমি নিজের শরীরে একটু অঙ্গ দিয়ে তার জীবন বাঁচিয়েছি। সত্যিটা এখন ঐথি জানে না, আর সেই অজানা সত্যটা হয়তো একদিন তার পুরো জীবনটাকে অমূল বদলে দেবে। ঐথির চোখ দুটো কান্নায় ভিজে লাল হয়ে উঠেছে। বুকের ভেতর জমে থাকা অভিমান, অপমান আর ভাঙা স্বপ্নের যন্ত্রণা একসঙ্গে বিস্ফোরিত হলো। কাপা কণ্ঠে সে তার বাবার দিকে তাকিয়ে বলল, আরিয়ান প্রতারক ছিল, তাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে ধোকা দিয়েছে। কিন্তু তাই বলে তুমি একটা সন্তানের বাবা, এমন একজন গরিব ফকিন্নি ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে? কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ঐথি। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে আনিসুর রহমান ব্যাকুল হয়ে ডাকলেন, দাঁড়া অথই, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। আমি এমনটা কেন করেছি অন্তত একবার শুনে যা। কিন্তু তখন ঐথির কানে আর কোনো শব্দ পৌঁছাচ্ছিল না। কখনো কখনো মানুষের ভেতরে ঝড় এতটাই তীব্র হয়ে ওঠে যে পৃথিবীর সব শব্দ তার কাছে অর্থহীন হয়ে যায়। ঐথির অবস্থাটাও ঠিক তেমনই ছিল। সে শুধু জানতো এই মুহূর্তে সে ভীষণ কষ্টে আছে। নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আমার সেই ছোট্ট বাসায় পৌঁছেই দরজা খুলে নিজের ব্যাগ আর মোবাইল বিছানার উপর ছুঁড়ে রেখে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করলো। বরফ শীতল পানির ধারা গড়িয়ে পড়ছিল মাথা থেকে পুরো শরীরে, কিন্তু সে পানি তার বুকের আগুন নিভাতে পারছিল না। আরিয়ানের বিশ্বাসঘাতকতা, বাবার পরিকল্পনা, হঠাৎ করে অচেনা একজন মানুষকে বিয়ে, সবকিছু মিলে মনে হচ্ছিল তার জীবনটা যেন মুহূর্তের মধ্যেই উল্টে গেছে। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুমের দরজা ধীরে ধীরে খুলল। ঐথির গায়ে তখন শুধু একটি ব্লাউজ আর পেটিকোট। ভেজা চুল থেকে টুপটুপ করে পানির ফোঁটা ঝরে পড়ছে। সেই জলকানোগুলো গলার পাশ দিয়ে বেয়ে বেয়ে ধীরে ধীরে উন্মুক্ত কোমর চেয়ে নিচে নেমে যাচ্ছিল। ঠিক সেই সময় ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকা আমার সঙ্গে চোখাচোখো হয়ে গেল তার। দুজনে এক মুহূর্তে থমকে গেলাম। আমি যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। আমি কখন এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি ছিলাম না। মুহূর্তেই নিজের হুঁশ ফিরে আমি দু হাত দিয়ে চোখ ঢেকে ফেললাম। আমি আমি ইচ্ছে করে কথাটা শেষ করার আগে ঐথি সব বুঝে গেল। লজ্জা, অপমান আর রাগ একসঙ্গে তার মাথায় চেপে বসলো। সে তাড়াতাড়ি পাশের তোয়ালেটা জড়িয়ে নিয়ে রাগের বেগে এগিয়ে এলো। তারপর দুটো থাপ্পড় পড়লো আমার গালে। বেয়াদব অমানুষ একটা, মেয়ে রুমে আছে সেটাও মনে থাকে না? আমি কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। তারপর এতদিনে জমে থাকা অপমান, অবহেলা আর বারবার ছোট করে যন্ত্রণা যেন আচমকায় বিস্ফোরিত হয়ে উঠল। আমি এক হাতে ঐথির গাল আলতো করে চেপে ধরে বললাম, মিসেস ঐথি, একটা কথা ভুলে যাবেন না, আমি আপনার স্বামী। এই সম্পর্কটা আপনি মানুন বা না মানুন, সত্যিটা কিন্তু বদলাবে না। আপনাকে এভাবে দেখার অধিকার আমার আছে। তার থেকে বড় কথা, এটা আমারও ঘর। আপনি যদি ভুলে যান, আমি কিন্তু ভুলিনি। কথাগুলো বলে আমি ঐথিকে আস্তে করে সরিয়ে দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ঐথি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই প্রথম আমি তার চোখে চোখ রেখে জবাব দিলাম। এই প্রথম তার মনে হলো কোনো পুরুষ তার চোখে চোখ রেখে কথা বলেছে, তাকে জবাব দিয়েছে। সে যেন নিজের অজান্তে বাকরুদ্ধ হয়ে গেছে। বাইরে এসে আমি বারান্দার এক কোণে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে ভিসভিস করে বললাম, হে আল্লাহ, আর কতবার আমার আত্মসম্মান ভাঙবে, আর কত অপমান সহ্য করব? যদি পরীক্ষা নিতেই হয়, তবে আমাকে সেই শক্তিটাও দাও, আমি যেন ভেঙে না পড়ি। রাতটার কোনো কথা ছাড়াই কেটে গেল। একই ছাদের নিচে থেকেও দুজন মানুষ যেন দুই ভিন্ন পৃথিবীতে বসবাস করছিলাম। পরদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে আমি গেটের বাইরে বেরোতেই রাস্তার ওপারে একটা পরিচিত মুখ দেখতে পেলাম। শারমিন। নিজের ছোট বোনকে দেখে আমার মুখে অনেকদিন পর একটুখানি হাসি ফুটে উঠল। আমি দ্রুত রাস্তা পার হয়ে বোনের কাছে গিয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। শারমিন আমাকে শক্ত করে আঁকড়ে ধরল। ঠিক সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন থেকে বেরোচ্ছিল ঐথি। দূর থেকে দৃশ্যটা তো চোখে পড়ল। একজন অচেনা মেয়েকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরে আছি। মুহূর্তের মধ্যেই তার বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি জন্ম হলো, রাগ, অভিমান আর অজানা এক হিংসা। সে নিজে বুঝতে পারল না কেন তার বুকটা জ্বলে উঠছে,
প্রচন্ড রাগে দ্রুত আমাদের সামনে এসে কোনো কথা না বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। তারপর আগুন ঝরা চোখে তাকিয়ে বলল, ছি, ঘরে বউ রেখে রাস্তায় অন্য মেয়েকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? এক নিঃশ্বাসে কথাগুলো বলে আর দাঁড়ালো না। রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল। শারমিন হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বিস্মিত কণ্ঠে বলল, ভাইয়া উনি কে? আজ এভাবে কথা বললো, আমার তো মনে হচ্ছে উনিই তোর বউ। আমি দীর্ঘ শ্বাস ফেলে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললাম। সব শুনে শারমিনের ঠোঁটে মুচকে হাসি ফুটে উঠল। তাহলে তো ব্যাপারটা পরিষ্কার ভাইয়া, ভাবি তোকে ভালোবাসতে শুরু করেছে বলেই হিংসে করেছে। শুধু জানি না আমি তোর বোন। চল আজই বাসায় যাই, আমি সব ভুল বোঝাবুঝি দূর করে দিব। আমি শুধু অসহায়ের মতো বোনের মুখের দিকে তাকিয়ে রইলাম। অন্যদিকে রাগে ফুসতে ফুসতে বাড়িতে ঢুকতেই ঐথি দেখলো ড্রয়িং রুমে তার বাবা আনিসুর রহমান বসে আছেন। বাড়িতে ঢোকার আগেই তার বাবার কালো BMW গাড়িটা দেখে সে বুঝে গিয়েছিল তার বাবা এসেছেন। দরজার সামনে দাঁড়াতেই ঠান্ডা গলায় বলল, কেন এসেছো? কি দরকার এখানে? আনিসুর রহমান মৃদু এসে বললেন, দেখতে এসেছি ফকিরের সংসারে ফকিরের বউ কেমন থাকে, কত বড় বাড়িতে থাকে। কথাগুলো যেন বিষের মতো গিয়ে বেঁধল ঐথির আত্মসম্মানে। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল, কিন্তু আনিসুর রহমান থামলেন না। তিনি ধীরে ধীরে উঠে মেয়ের সামনে এসে দাঁড়ালেন। রাগ করিস না, সত্যিটাই বলছি। তোর স্বামী যদি ফকির হয় তাহলে তুইও আজ তার স্ত্রী। আমার সম্পত্তির ওপর তোর কোনো অধিকার নেই। আমি আমার পরিশ্রমে সব গড়েছি। যদি এত অহংকার থাকে তাহলে নিজে উপার্জন করে দেখ, আর তোর স্বামীকেও বল নিজের যোগ্যতায় দাঁড়িয়ে দেখাক। কথাগুলো যেন আগুন হয়ে গিয়ে জ্বালিয়ে দিল ঐথির অহংকার। তার মনে হলো বাবা শুধু তাকে অপমান করছেন না, তার আত্মসম্মানকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সে তাতে দাঁত চেপে তার বাবার দিকে তাকিয়ে রইল। আনিসুর রহমান যেন আজ থামতেই আসেননি। মেয়ের চোখে জ্বলে ওঠা আগুন তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, কিন্তু সে আগুনে পানি ঢালার বদলে তিনি যেন আরো তেল ঢালতে এসেছেন। মেয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোনো রহস্যময় এক হাসি টেনে শান্ত কণ্ঠে বললেন, এভাবে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই অথই। তোর স্বামী অনেকের চেয়েও তুই অনেক বেশি গরিব। কথাটা শুনে ঐথির রাগ যেন সীমা ছাড়িয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বাবার চোখে চোখ রেখে বলল, পেঁচানো কথা আমি একদম পছন্দ করি না বাবা, যা বলার সোজাসুজি বলো। আনিসুর রহমান এবার ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালেন। তারপর খুব শান্ত কিন্তু প্রতিটি শব্দে অদ্ভুত ভার রেখে বললেন, কারণ তোর নিজের বলে কিছুই নেই। তুই যেটাকে নিজের সম্পদ ভাবিস সেগুলো সব আমার উপার্জন, আমার দেওয়া টাকা, আমার গড়া পরিচয়, আমার বানানো সম্মান। এগুলোর একটাও তোর নিজের নয়। একটু থেমে তিনি মেয়ের চোখের গভীরে তাকিয়ে আরো নিচু গলায় বললেন, কিন্তু তোর স্বামীর একটা কিডনি তোর শরীরের ভেতরে আছে। সেটা তার নিজের উপার্জিত সম্পদ, সেটা সে তোকে দিয়ে বাঁচিয়েছে। মুহূর্তের মধ্যে যেন পৃথিবীটা উল্টে গেল। ঐথির বুক কেঁপে উঠল, মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তার পায়ের নিচের জমিন যেন ধসে গেল। সে অবিশ্বাসে কয়েক পা পিছিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলল, কি কি বলছো বাবা? তুমি কি আবল তাবল বলছো? আনিসুর রহমান এবার আর কোনো বাগঢাক করলেন না। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, না, আমি তোকে সত্যির আয়নাটা দেখাচ্ছি। যে ছেলেটাকে তুই সারাক্ষণ ফকিন্নি বলে অপমান করিস, সেই অনেক নিজের শরীরের একটা অংশ তোকে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। আর তুই আমার টাকার অহংকারে সেই মানুষটাকেই ছোট করিস, আমার সামনেও চোখ রাঙিয়ে কথা বলিস। কথাগুলো যেন ধারালো ছুরির মতো গিয়ে বেঁধল ঐথির বিবেকের গভীরে। তার মনে পড়তে লাগলো আমাকে বলা প্রতিটি অপমানের কথা, ফকিন্নি বলে তুচ্ছ করার প্রতিটি মুহূর্ত, বারবার আমার আত্মসম্মান আঘাত করার প্রতিটি দৃশ্য। লজ্জায় ঐথির মাথা নিচু হয়ে গেল, চোখের পাতা কাঁপছে। প্রথমবারের মতো নিজের আচরণকে নিজের কাছেই ঘৃণা মনে হতে লাগলো তার। কিন্তু আনিসুর রহমান থামলেন না। তিনি যেন ইচ্ছে করে মেয়ের ভেতরে ঘুমিয়ে থাকা জেদকে জাগিয়ে তুলছিলেন। দৃঢ় কণ্ঠে তিনি বললেন, শোন, তোর স্বামী যদি ফকিন্নি হয় তাহলে তুই আজ ফকিন্নির বউ। আমার টাকায় বড় হয়েছিস বলে অহংকার করিস না। ওই টাকা আমার, তোর নয়। তাই আজও আমার চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা তোর হয়নি। এবার ঐথি মাথা তুলে তাকালো, চোখ দুটো রাগে লাল, কিন্তু সে রাগের ভেতরে লুকিয়েছিল অপমান, আত্মসম্মান আর অদম্য জেদ। ঐথি ধীরে ধীরে বলল, তুমি
তুমি আমাকে আর আমার স্বামীকে অপমান করছো বাবা, অথচ এই বিয়েটা আমি করিনি, জোর করে তুমি করিয়েছ। আনিসুর রহমান মুচকি এসে বললেন, আমি এত হিসাব জানি না, শুধু একটা কথা জানি, যেদিন নিজের যোগ্যতায় আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করবি, সেদিন কথা বলিস। আর পারলে তোর স্বামীকেও বলিস নিজের যোগ্যতায় এমন জায়গায় পৌঁছাতে, যেখানে মাথা উঁচু করে আমার সামনে দাঁড়াতে পারে। কথাগুলো ছিল অপমানের ভাষায় বলা, কিন্তু সে অপমানের আড়ালে লুকিয়ে ছিল এক কঠিন চ্যালেঞ্জ, একজন বাবার অদ্ভুত পরিকল্পনা। তিনি জানতেন কিছু মানুষকে আদর দিয়ে বড় করা যায়, আর কিছু মানুষকে আগুনে ফেলে ইস্পাত বানাতে হয়। আজ তিনি মেয়ের ভেতরে সে আগুনটাই জ্বালিয়ে দিলেন। ঐতির বুক ওঠানামা করছে, রাগে, অপমানে, আত্মসম্মানে তার পুরো শরীর কাঁপছে। হঠাৎ সে বাবার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার আনিসুর রহমান, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শুনে রাখুন, আজ থেকে আমি আর আমার স্বামী আপনার সম্পত্তির এক পয়সাও নেব না। আমরা নিজেদের যোগ্যতায় দাঁড়াবো, এমন জায়গায় পৌঁছাবো যেদিন আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আর চোখে চোখ রেখে কথা বলার যোগ্যতা অর্জন করব। আমি সেই দিনটা আপনাকে দেখিয়ে দেব। মেয়ের মুখে এমন দৃঢ় প্রত্যয় শুনে আনিসুর রহমানের বুকের ভেতরটা আনন্দে ভরে উঠল। মুখে অবশ্য সেই আনন্দের ছাপ ফুটতে দিলেন না, শুধু মনে মনে বললেন, এই তো চাইছিলাম মা, অবশেষে আগুনটা জ্বলে উঠেছে। ঐতি এবার হাত তুলে দরজার দিকে ইশারা করলো। তার কণ্ঠে তখন অভিমান নয়, ছিল আত্মসম্মানের বজ্র নিনাদ। এবার আপনি যেতে পারেন আমার বাড়ি থেকে। আই সে গেট আউট ফ্রম মাই হাউস। আনিসুর রহমান ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে হাঁটতে এসে বললেন, বাহ, ফকিরের বউয়ের এত তেজ! দেখি কয়দিন পর যখন না খেয়ে থাকতে হবে, তখন জামাই বউ দুজনেই আমার দরজায় এসে দাঁড়াস কিনা। তিনি দরজার কাছে পৌঁছাতেই পেছন থেকে ঐতির বজ্রকণ্ঠ ভেসে এলো, শুনে রাখুন, প্রয়োজন হলে আমার স্বামী স্ত্রী না খেয়ে থাকবো, তবু আপনার সামনে হাত পাততে কোনো দিন আসবো না। আনিসুর রহমান আর ফিরে তাকালেন না, শুধু ঠোঁটের কোণে অদৃশ্য এক তৃপ্তির হাসি নিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর ঘর জুড়ে নেমে এলো গভীর নীরবতা। ঐতি একা বসে আছে বিছানার কিনারায়, তার চোখে এখন অপমানের আগুন, আবার সে আগুনের ভেতর জন্ম নিচ্ছে নতুন এক সংকল্প। তখন আমার আন্টি পাশের বাসার সেই বৃদ্ধা আন্টির সঙ্গে রিয়া কিনে গল্প করছিলেন। ঠিক তখন আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমার পাশে দাঁড়িয়ে আছে শারমিন। শারমিনকে দেখেই ঐতির মুখের রং বদলে গেল। সকালের ভুল বোঝাবুঝির কথা মনে পড়তেই রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে কিছু বলতে মুখ খুলতেই শারমিন দ্রুত দুহাত জোর করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে নরম গলায় বলল, প্লিজ ভাবি, আগে শান্ত হও, রাগ করো না। আমি পর কেউ নই, আমি তোমার ননদ, আর তোমার স্বামী অনেক আমার বড় ভাই। কথাটা শুনে ঐতি যেন বজ্রাহত হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে বড় হয়ে উঠল। মুহূর্তের মধ্যে বিকেলে সে দৃশ্যটা আবারও ভেসে উঠল। আমার বুকে জড়িয়ে থাকা সেই মেয়েটি, তার নিজের রাগ, সবার সামনে আমাকে থাপ্পড় মারা, আর এখন সেই মেয়েটি তার ননদ। ঐতি নিঃশব্দে আমার দিকে তাকালো, আর আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শারমিনের কথাগুলো শুনে ঐতি যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা অপরাধ বোধে দিকি দিকি করে জ্বলতে লাগলো। কয়েকটা ঘন্টা আগে যে ছেলেটাকে না জেনে না বুঝে সে সবার সামনে থাপ্পড় মেরেছে, তাকে চরিত্রহীন বলেছে, সে মানুষটির বুকের সঙ্গে জড়িয়ে থাকা মেয়েটি যে তার আপন ছোট বোন, একথা ভাবতেই নিজের কাছে নিজেকে ভীষণ ছোট মনে হতে লাগলো। কিন্তু মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা দুঃখিত শব্দটাও খুব ছোট হয়ে যায়। ঐতির ক্ষেত্রেও ঠিক তাই হলো। তার ভেতরের অহংকার আর আত্মসম্মান বারবার তাকে আটকে দিচ্ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও সে আমার দিকে তাকিয়ে ক্ষমা চেতে পারল না। কিছুক্ষণ নীরব থাকার পর নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে সে বলল, তোমার ছোট বোন এত দূর থেকে এসেছে, কিছু খাবারের ব্যবস্থা করবে না? না হলে বাজার থেকে কিছু নিয়ে এসো, আমি রান্না করি। ঐতির মুখে এমন কথা শুনে আমি যেন বিশ্বাসই করতে পারলাম না। আমি বিস্মিত চোখে একবার ঐতির দিকে, আরেকবার শারমিনের দিকে তাকালাম। মনে হচ্ছিল কি সেই অথই যে মেয়েটা কয়েক ঘন্টা আগে আমাকে ফকিনি বলে অপমান করছিল, আর সেই মেয়ে আমার অতিথির জন্য রান্না করার কথা বলছে। আমি কিছু বললাম না, শুধু নীরবে দাঁড়িয়ে রইলাম। এদিকে শারমিন মৃদু এসে বলল, না ভাবি, এত কষ্ট করার দরকার নেই, রাতও অনেক হয়েছে, আমি আর যাই। অন্য একদিন এসে তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করব। অথই মাথা নেড়ে বলল, না, তা হবে না, তুমি আগে গিয়ে ফ্রেশ হও। আজ তুমি কোথাও যাচ্ছ না, আমি রান্না করছি। অথয়ের আন্তরিকতার কাছে আর কথা বলতে পারল না শারমিন। সে মুচকি এসে মাথা নাড়ল। অথয় এবার ইশারায় আমাকে বাইরে ডাকলো। দুজনে বারান্দায় বেরিয়ে আসতেই অথয় নিজের ব্যাগ থেকে 5,000 টাকা বের করে আমার হাতে গুঁজে দিল। শান্ত কণ্ঠে বলল,
এই নিন 5,000 টাকা। একেবারে দিচ্ছি না, ধার দিচ্ছি, পরে সুযোগ হলে ফিরিয়ে দেবেন। আর কাল সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমার সঙ্গে একটু কথা বলবেন, আপনার সঙ্গে জরুরি কিছু কথা আছে। আমি হতভম্ব হয়ে টাকার দিকে তাকিয়ে রইলাম। এই হঠাৎ পরিবর্তনের কারণ আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আমার পকেটে সত্যি তেমন টাকা ছিল না। নিহাকে দেওয়ার পর কিডনি বিক্রির অবশিষ্ট 5 লাখ টাকা আমি ব্যবসা শুরু করার স্বপ্নে আলাদা করে রেখে দিয়েছি। দৈনন্দিন খরচের জন্য হাতে যা ছিল তা প্রায় শেষের পথে। তবু অথয়ের বাড়িয়ে দেওয়া টাকার দিকে তাকিয়ে আমার আত্মসম্মান একটু কেঁপে উঠল। কিন্তু অতিথি এসেছে। ছোট বোন অনেকদিন পর ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে। আজ থেকে খালি মুখে বসে রাখা যায়? অবশেষে নীরবে টাকাটা হাতে নিয়ে শুধু একবার অথয়ের দিকে তাকালাম। সেই দৃষ্টিতে ছিল বিস্ময়, প্রশ্ন আর এক টুকরো নীরব কৃতজ্ঞতা। তারপর কোনো কথা না বলে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দরজা বন্ধ হতেই অথয় দীর্ঘ শ্বাস ফেলল। তার বুকের ভেতর হু হু করে উঠল। বারবার একটা কথাই তাকে ভেতর থেকে করে করে খাচ্ছিল। যে মানুষটা নিজের শরীরের একটা কিডনি দিয়ে আমাকে নতুন জীবন দিল, আমি সেই মানুষটাকেই প্রতিদিন অপমান করেছি, ফকিন্নি বলেছি, দুবার থাপ্পড় মেরেছি, তার আত্মসম্মানকে বারবার পায়ের নিচে মারিয়েছি। নিজের কাজগুলোর কথা মনে পড়তে চোখ দুটো ভিজে উঠল। অথয় ধীরে ধীরে শারমিনের পাশে গিয়ে বসলো। তার হাতটা নিজের হাতে নিয়ে নরম গলায় বলল, আচ্ছা শারমিন, একটা কথা বলবে? জি ভাবি, বলুন। তোমার ভাই আর তার প্রথম স্ত্রীর মধ্যে আসলে কি হয়েছিল? এমন কি ঘটেছিল যার জন্য একটা মেয়ে নিজের স্বামী, নিজের ছোট সন্তান সবকিছু ছেড়ে চলে যেতে পারলো? প্রশ্নটা শুনে শারমিনের মুখের হাসি মিলে গেল। তার চোখ ভিজে উঠল, 1 ফোঁটা 2 ফোঁটা, তারপর টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলতে শুরু করলো, আমার আর নিহার প্রথম পরিচয়ে, ধীরে ধীরে ভালোবাসায় জড়িয়ে পড়া, অগণিত স্বপ্ন নিয়ে সংসার শুরু করা, তারপর সংসারের পুরো দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নেওয়া, পরিবারের জন্য নিজের সব সুখ বিসর্জন দেওয়া, হঠাৎ চাকরি হারানো, অভাবের সংসার, আর সে অন্ধকার নেমে আসতেই একে একে সবার মুখোশ খুলে যাওয়া, নিজের বাবা মা, নিজের ভাই, আর সবচেয়ে বড় আঘাত নিহার বিশ্বাসঘাতকতা। শারমিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনা খুলে বলল। প্রতিটি কথার সঙ্গে সঙ্গে যেন একটা করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছিল তার বুক থেকে। সব শুনে অথই সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চোখ বেয়ে অশ্রু নেমে এলো। সে ফ্যালফ্যাল করে শারমিনের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর কাঁপা গলায় বলল, আমার বিশ্বাসই হচ্ছে না, একটা পরিবার কিভাবে নিজেরই ছেলের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। সে একটু থামলো, গলাটা আরো ভারী হয়ে এলো। আর নিহা, যে মেয়েটা ভালোবাসার নামে তোমার ভাইয়ের হাত ধরে জীবনের এতগুলো বছর পার করলো, অনেকের সুখ দুঃখ সংগ্রাম সবকিছু নিজের চোখে দেখলো, সেই মানুষটাই কিভাবে বিপদের দিনে তাকে একা ফেলে চলে গেল? ভালোবাসা কি এতটাই সস্তা হতে পারে শারমিন? অথয়ের প্রশ্নের উত্তর দিতে পারল না শারমিন, কারণ কিছু প্রশ্নের উত্তর ভাষায় দেয়া যায় না। শুধু চোখের জলই তার উত্তর হয়ে নীরবে ঝরে পড়ে। অথয় নিজের মনে মনে দীর্ঘ শ্বাস ফেলল। আরিয়ানা তো আমার সঙ্গে ঠিক একই কাজটাই করেছিল। বিপদের দিনে পাশে দাঁড়ানোর বদলে সবার সামনে আমাকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বিয়ের আসর থেকে চলে গিয়েছিল। অথচ আজ আমি নিজেই সেই ভুলের পুনরাবৃত্তি করছি অনেকের সঙ্গে। ভাবনাগুলো যেন তার বুকের ভেতরে ধারালো ছুরির মতো আঘাত করতে লাগলো। মানুষের জীবন বড় অদ্ভুত। যে কষ্ট একদিন নিজে পেয়েছিল, অজান্তে সেই কষ্টই আরেকজনের জীবনে ফিরিয়ে দিয়েছে সে। ঠিক তখনই দরজার বাইরে থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, দরজাটা একটু খোলো। বৃদ্ধ আন্টি রিয়াকে কোলে নিয়ে ঘরে ঢুকলেন। ছোট্ট রিয়া ঘুম জড়ানো চোখে চারপাশে তাকাতে শারমিন দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল। আহা, আমার মামুনিটা, আমাকে চিনতে পারছিস? রিয়া অস্পষ্ট কণ্ঠে এসে উঠল। সে নিষ্পাপ হাসি মুহূর্তের জন্য হলেও ঘরের ভারী পরিবেশটা একটু হালকা করে দিল। এর মধ্যে বাজারের ব্যাগ হাতে ঘরে ফিরলাম আমি। অথয় একবার আমার দিকে তাকালো না, নিঃশব্দে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে চলে গেল। আজ যেন সে অন্য মানুষ। রান্নাঘর জুড়ে ভেসে উঠল মশলার গন্ধ। অত্যন্ত যত্ন করে একে একে সব রান্না শেষ করলো সে। বৃদ্ধ আন্টি, শারমিন আর আমার সবার প্লেটে নিজাতে খাবার তুলে দিল সে। শারমিন অবাক হয়ে শুধু ভাবছিল, এ কি সেই অথৈ ম্যাম নাকি সম্পূর্ণ অন্য কেউ? খাওয়া দাওয়া শেষ হলেই আমি নিজে শারমিনকে একটা সিনজিতে তুলে দিলাম। সাবধানে যাস, বাসায় বসে ফোন দিবি। শারমিন মুচকে এসে মাথা নাড়ল। তুইও ভালো থাকিস ভাইয়া, আর ভাবির খেয়াল রাখিস। আমি শুধু মৃদু হাসলাম। বাসায় ফিরে ঘরে ঢুকতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। অথয় খাটের উপর বসে ছোট্ট রিয়াকে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে। তার আঙ্গুলগুলো আলতো করে শিশুটির মাথায় বুলিয়ে দিচ্ছে। সেই দৃশ্যটা এতটাই কোমল, এতটাই মমতায় ভরা ছিল যে আমি কয়েক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না, এই কি সে মেয়ে যে কয়েকদিন আগে বলেছিল, আমি তোমার মেয়ের দায়িত্ব নেব না। আমি কিছু না বলেই
আলমারি থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে শুতে যাচ্ছিলাম। হঠাৎই পেছন থেকে শান্ত কোমল একটি ডাক ভেসে এলো। অনেক। শব্দটা কানে আসতেই আমি যেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে গেলাম। ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে। এটাই ছিল প্রথমবার অথই আমার নাম ধরে ডাকলো। অথই আবারও শান্ত গলায় বলল, রিয়া মাঝখানে থাকবে, তুমি এক পাশে শুয়ে পড়ো, আমি আরেক পাশে। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, প্লিজ আমাকে একটা চিমটি কাটবে? অথই ভুরু কুঁচকে বলল, কেন? দেখতে চাই আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি এসব হচ্ছে। কথাটা শুনে অথই অজান্তেই ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে সত্যি আমার হাতে একটা জোরে চিমটি কেটে দিল। আমি চিৎকার করে উঠলাম। তারপর ব্যথার জায়গায় হাত বোলাতে বোলাতে বললাম, তার মানে সত্যি হচ্ছে? অথই আর কিচ্ছু বলল না। আমি আর কোনো প্রশ্ন করলাম না। আমি ধীরে ধীরে খাটে উঠে রিয়াকে মাঝখানে রেখে একপাশে শুয়ে পড়লাম। রুম জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতায় শুধু শোনা যাচ্ছিল ছোট্ট রিয়ার শান্ত নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর অথই ধীর কণ্ঠে বলল, শোনো। অথই বলে ওঠে, আজ থেকে আমি তোমার স্ত্রী, তাই আজকের পর থেকে আমার সমস্ত দায়িত্ব তোমার। তুমি আমাকে যেমন কাপড় কিনে দিবে আমি তাই পরবো, তুমি যা খেতে দেবে আমি তাই খাবো, কিন্তু সে এক মুহূর্ত থেমে আমার চোখের দিকে তাকালো। আমার বাবার একটা টাকাও আমি আর নিজের জন্য খরচ করব না, এমনকি তার টাকায় এক গ্লাস পানিও খাবো না। কথাগুলো শুনে আমি বিস্ময়ে উঠে বসে পড়লাম। হঠাৎ এমন সিদ্ধান্ত? অথই শান্ত গলায় বলল, কারণ কিছু সিদ্ধান্ত মানুষকে নিজের আত্মসম্মানের জন্য নিতে হয়। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, আমি কখনো চাইনি আমার স্ত্রী বাবার টাকায় চলুক, তবে তোমাকে কষ্টেও রাখতে চাই না। আমার সামর্থ্য যতটুকু তোমার সেবা পূর্ণ রাখার চেষ্টা করব। অথই এবার ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর বলল, আর একটা কথা। বলো। অথই বলে, এই চাকরি করে সারা জীবন কাটিয়ে দিলে হবে না। তোমার মাস্টার্স শেষ হতে এখনো 9 মাস বাকি। এই সময়ের মধ্যে একটা ব্যবসা শুরু করো। টাকা কম থাকলে ব্যবস্থা করা যাবে, কিন্তু তুমি নিজের একটা পরিচয় তৈরি করবে। আমি চাই একদিন সবাই তোমাকে তোমার পরিচয় চিনুক। প্রয়োজনে লোন নিবে। আমি গভীর দৃষ্টিতে অথয়ের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার চোখে আজ আর কোনো অহংকার নেই, আছে শুধু অদ্ভুত এক জেদ, অদ্ভুত এক বিশ্বাস। আমি অনেক আগে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি, খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। আর তুমি যেহেতু আমার স্ত্রী, আমার সামর্থ্য যতটুকু তোমার প্রতিটি প্রয়োজন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। কথা শেষ করে আমি আবার শুয়ে পড়লাম। রুমের বাতিও নিভে গেল। অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে রইল অথই। তার মনের ভেতরে নিঃশব্দে একটা প্রতিজ্ঞা জন্ম নিল। তোমার সম্পর্কে যতটুকু জেনেছি তাতে বুঝেছি তুমি দায়িত্বশীল, পরিশ্রমী। শুধু জীবনের সবচেয়ে কঠিন সময়ে কেউ তোমার পাশে দাঁড়ায়নি, তাই আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো। জানি না কোনোদিন তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো কিনা, কিন্তু একটা কথা, আমি নিজেকে কথা দিলাম, আমি বাবাকে দেখিয়ে দেব, আমি প্রমাণ করে দেব একজন মানুষের সম্মান তার বাবার সম্পত্তিতে নয়, তার নিজের পরিশ্রমে। একদিন আমি আমার স্বামীর উপার্জনে মাথা উঁচু করে বাঁচবো, আর সেদিন বাবা ওর চোখে চোখ রেখে আমাদের দিকে তাকাতে বাধ্য হবেন। রাত আরো গভীর হলো, কিন্তু সে রাতের অন্ধকারে নিঃশব্দে জন্ম নিল দুটি নতুন সংকল্প। একটা আমার, অন্যটি অথয়ের। অন্য পাশে শুয়ে থাকা আমার চোখে ছিল না কোনো ঘুম। অন্ধকার ঘরটা ছাদের দিকে তাকিয়ে আমি যেন নিজের ভবিষ্যতের একটা নকশা আঁকছিলাম। বুকের ভেতর থেকে একের পর এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসছিল। না, এভাবে চাকরি করে সারা জীবন কাটানো যাবে না। আমাকে দাঁড়াতেই হবে, নিজের জন্য না, রিয়ার জন্য। আর আজ থেকে যে মেয়েটা আমার স্ত্রী, তার আত্মসম্মানের জন্য। নিজের মনকে যেন শক্ত করে মনে মনে বললাম, আমি ছোট করে হলেও একটা গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করব। প্রথমে 10টা মেশিন দিয়ে লোকাল পোশাকের কাজ করব। লাভ কম হলেও সমস্যা নেই, কিন্তু ব্যবসাটা নিজের হবে। হয়তো কিছু ঋণ নিতে হবে, কিন্তু না, অথই কিংবা তার বাবার একটা টাকা আমি নেব না। আমি চাই না ভবিষ্যতে কেউ আমার সাফল্যের দিকে আঙ্গুল তুলে বলুক ও নিজের যোগ্যতায় নয়, শ্বশুরের টাকায় বড় হয়েছে। সে অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। সেই রাতেই জন্ম নিল আমার নতুন স্বপ্ন। আর স্বপ্ন যখন সত্যি করার ইচ্ছে থাকে, তখন মানুষ ধীরে ধীরে নিজের ভাগ্যের দিকটাই বদলে দিতে শুরু করে। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। এই 2 মাসে দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ে, সন্ধ্যায় হোটেলের চাকরি, গভীর রাতে ব্যবসার পরিকল্পনা। এভাবেই নিজের জীবনটাকে যন্ত্রের মতো চালিয়ে নিচ্ছি আমি। অবশেষে 3 লক্ষ টাকা অগ্রিম দিয়ে শহরের এক কোণে ছোট্ট একটা গোদামঘর ভাড়া নিলাম। জায়গাটা খুব বড় নয়, তবে 10 থেকে 15টি গার্মেন্টস মেশিন অনায়াসে বসানো যাবে। কিডনি বিক্রি করার টাকা যা অবশিষ্ট ছিল, তা দিয়ে আমি মাত্র 4টা মেশিন কিনতে পারলাম। বাকি মেশিন, কাপড়, শ্রমিকের বেতন, সবকিছুর জন্য দরকার আরো কিছু টাকা। তাই শেষ ভরসা হিসেবে ব্যাংকে লোনের আবেদন করলাম। কিন্তু সমস্যা একটাই, ব্যাংক জামানত চাইছে।
আমার নামে নেই কোনো জমি, নেই কোনো বাড়ি, এমনকি এমন একজন মানুষও নেই যিনি আমার পাশে দাঁড়াবে আমার গ্যারান্টার হয়ে। ব্যাংকের কেবিন থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল গরিব মানুষের স্বপ্ন যেন টাকার অভাবে মাঝপথে দম বন্ধ হয়ে মারা যায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি নীরব পরিবেশে কয়েকজন শিক্ষার্থীকে পড়াচ্ছিল অথই। তার সামনে বসেছিল রাইসা, সুজন, আরো দুজন ছাত্রী এবং মুন্নার বন্ধু সুজন। হঠাৎ সুজন কৌতূহলী গলায় বলল, ম্যাম, শুনেছিলাম 2 মাস আগে আপনার বিয়ে হয়েছে, কিন্তু আপনার হাজবেন্ডকে তো কখনো দেখিনি। প্রশ্নটা শুনে অথই 1 সেকেন্ড থমকে গেল। পরক্ষণে নিজের স্বাভাবিকভাবে ফিরিয়ে এনে শান্ত গলায় বলল, কে বলেছে 2 মাস আগে আমার বিয়ে হয়েছে? সবাই একসঙ্গে অবাক হয়ে তাকিয়ে রইল। অথই ঠোঁটের কোণে হালকা হাসি টেনে আবার বলল, আমার বিয়ে হয়েছে 3 বছরেরও বেশি, আর আমার 2 বছরের একটা মেয়েও আছে। মুহূর্তের মধ্যে লাইব্রেরির পরিবেশ বদলে গেল। সবাই যেন বজ্রা হতো। রাইসা বিস্ময় চোখ বড় বড় করে বলল, কি বলছেন ম্যাম? তাহলে 2 মাস আগে যে ছুটি নিয়েছিলেন? এক মুহূর্ত দেরি করলো না অথই। নির্ভুল অভিনেতার মতো বলল, ওটা আমাদের বিবাহ বার্ষিকী ছিল। আমার হাজবেন্ড সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান করেছিল, সেই জন্যই ছুটি নিয়েছিলাম, কিন্তু পরে যাওয়া হয়নি, তাই ছুটিও বাতিল করে চলে এসেছিলাম। মিথ্যাগুলো এমন নিখুঁতভাবে বলল সে যেন বহুদিন ধরে সত্যি হিসেবে সেগুলো বেঁচে আছে। কিন্তু সে জানতো না, লাইব্রেরির দরজার ঠিক বাইরে নীরবে দাঁড়িয়েছিলাম আমি। পুরো কথোপকথন আমি শুনে ফেলেছি। এক মুহূর্তের জন্য আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত বড় মিথ্যা! পরক্ষণে আমি নিজেই উত্তর খুঁজে পেলাম। না, নিজের সম্মান বাঁচানোর জন্য নয়, রিয়াকে নিজের মেয়ে পরিচয় দেওয়ার জন্যই এসব বলেছি সে। আমার অজান্তে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। অতই হয়তো মুখে স্বীকার করে না, কিন্তু রিয়াকে সে নিজের মেয়ে হিসেবেই মেনে নিতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে খবর ছড়াতে সময় লাগলো না। বিকেলের মধ্যে পুরো ক্যাম্পাসে একটাই আলোচনা। অথই ম্যামের বিয়ে 3 বছর আগে হয়েছে। ম্যামের 2 বছর একটা মেয়েও আছে। যে ছেলের প্রতিদিন দূর থেকে অথইকে দেখে দীর্ঘশ্বাস ফেলত, তাদের মুখগুলো মুহূর্তেই মলিন হয়ে গেল। কেউ হতাশ, কেউ বিশ্বাসই করতে পারছে না। মুন্না দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাম তো হাতের বাইরে চলে গেছে। তবে একটা কথা, যে লোকটা অথই ম্যামের মতো সুন্দরী আর এত রাগে স্ত্রীকে সামলাচ্ছে, সে নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু তাদের কেউ জানতো না সে ভাগ্যবান পুরুষটি তাদের আশেপাশে আছে। সন্ধ্যার একটু পর বাড়িতে ফিরে আমি গোসল করতে চলে গেলাম। অথই ঘর গোছাতে গিয়ে টেবিলের উপর কয়েকটা ফাইল দেখতে পেল। কৌতূহলবশত ফাইলগুলো খুলতেই তার চোখ স্থির হয়ে গেল। 1, 2, 3 সবগুলোতে ব্যাংকের ঋণের আবেদন, সঙ্গে ব্যবসার প্রকল্প, গার্মেন্টস মেশিনের কোটেশন, খরচের হিসাব, সবকিছু সুন্দর করে সাজানো। শেষ পাতায় বড় অক্ষরে লেখা লোন পেন্ডিং, গ্যারান্টর রিকোয়েড। অথই ধীরে ধীরে বসে পড়ল। তার চোখের দৃষ্টি স্থির হয়ে রইল কাগজগুলোর উপর। সবকিছু পড়ে বুঝতে তার আর এক মুহূর্ত লাগলো না। আমার স্বপ্ন আটকেছে শুধু একজন গ্যারান্টারের অভাবে। ফাইলটা বুকের কাছে চেপে ধরে সে নিঃশব্দে ফিসফিস করে বলল, তুমি কাউকে কিছু বলেনি, অথচ একা একা এত বড় যুদ্ধ লড়ছো। তার বুকের ভেতরটায় অদ্ভুত এক অনুভূতিতে ভারী হয়ে উঠল। প্রথমবারের মতো সে উপলব্ধি করলো এই মানুষটা কখনো নিজের কষ্ট কাউকে দেখাতে জানে না, শুধু নীরবে লড়াই করে যেতে জানে। অথই অনেকক্ষণ ধরে ব্যাংকের কাগজগুলো হাতে নিয়ে নিশ্চুপ হয়ে রইল। একটা কাগজ উল্টাচ্ছিল, আর একটা লাইনের সঙ্গে যেন আমার নীরব সংগ্রামের গল্প পড়ছিল। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে মনে মনে ফিসফিস করে বলল, অনেক এত বড় একটা যুদ্ধ একা একা লড়ছে, অথচ আমাকে একবারও জানালো না কেন? সে কি আমাকে এখনো আপন করতে পারেনি, নাকি আমার কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না? নিজের প্রশ্নের উত্তর সে নিজেও খুঁজে পেল না। শুধু দীর্ঘ শ্বাস ফেলে ফাইলগুলো আগের জায়গায় রেখে দিল। আমাকে কিছুই বুঝতে দিল না। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই অথই সোজা চলে গেল ব্যাংকে। ব্যাংকের ম্যানেজারের কক্ষে ঢুকে নিজের পরিচয় দিল। তারপর ধীরে ধীরে আমার ব্যবসা, ঋণের আবেদন এবং গ্যারান্টারের সমস্যার কথা তুলে ধরল। বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী আনিসুর রহমানের মেয়ে। এটা শুনে ম্যানেজার ভদ্রভাবে বললেন, ম্যাডাম, আপনি কি তাহলে মিস্টার আনিকের গ্যারান্টার হতে চান? যেহেতু আপনি আনিস সাহেবের মেয়ে, আমাদের সমস্যা নেই। অথই এক মুহূর্ত দেরি করলো না, দৃঢ় কণ্ঠে বলল, জি, আমি তার গ্যারান্টার হব, তবে একটা অনুরোধ আছে। বলুন ম্যাডাম। এই বিষয়ে যেন কোনোভাবেই অনেক জানতে না পারে। এটা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ম্যানেজার মুচকি এসে মাথা নাড়লেন। আপনি নিশ্চিন্তে থাকুন, বিষয়টা সম্পূর্ণ গোপন থাকবে। সেদিন ব্যাংক থেকে বের হওয়ার সময় অথয়ের মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। কারো সম্মান বাঁচিয়ে থেকে সাহায্য করার আনন্দ যে এতটা গভীর হতে পারে, তা হয়তো সেদিনই প্রথম অনুভব করলো সে। কয়েকদিনের মধ্যেই আমার ঋণও অনুমোদন হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো ভাগ্য অবশেষে আমার দিকে একটু মুখ তুলে তাকিয়েছে।
অত শুধু দূর থেকেই মুচকি এসেছিল। সে জানতো এই হাসির আড়ালে এই সত্যটা একমাত্র সেই জানে। দেখতে দেখতে আরো 3 মাস কেটে গেল। ছোট্ট গার্মেন্টস ইউনিটটা এখন ব্যস্ততায় মুখর। 10টি মেশিন বের হয়েছে 25টি, তারপর 30টি। লোকাল মার্কেটে আমার তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়তে লাগলো। চট্টগ্রামে একের পর এক দোকানে আমার পণ্য পৌঁছাতে শুরু করলো। আমার সততা, সময় মতো ডেলিভারি আর ভালো মানের কাপড়, এই 3টা জিনিস খুব যত্ন সহকারে আমাকে আলাদা পরিচয় এনে দিল। তবু আমার স্বপ্ন থেমে থাকেনি। আমি এবার আরো বড় একটি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলার পরিকল্পনা শুরু করলাম। সেদিন রাত খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানায় বসে হিসেবের খাতা খুলে ভবিষ্যতের পরিকল্পনা করছিলাম। ঠিক তখনই অথই ধীরে ধীরে এসে আমার সামনে 7 লক্ষ টাকার একটি ব্যাগ এবং কয়েকটি ব্যাংকের কাগজ রেখে দিল। আমি বিস্মিত চোখে তাকিয়ে বললাম, এগুলো কি? অথই শান্ত গলায় বলল, এগুলো রাখো, আগে ফ্যাক্টরিটা বড় করো, তারপর আবার ব্যাংকে ঋণের আবেদন করবে, তখন আর কোনো সমস্যা হবে না। সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম। না অথই, আমি তোমার টাকা নিতে পারবো না। আমি নিজের পায়ে নিজেই দাঁড়াতে চাই। কথাগুলো কোনো রাগ ছিল না, ছিল আত্মসম্মান, ছিল একজন পুরুষের নীরব অহংকার। অথই বুঝতে পারলো আমি টাকা নয়, নিজের সম্মানটাই বাঁচিয়ে রাখতে চাই। আমি ঘুরে চলে যেতে উদ্বেগ হতেই অথই আর নিজেকে সামলাতে পারলো না। আজ প্রথমবার নিজের সমস্ত অহংকার, সমস্ত ইগো, সমস্ত জেদ মাটির নিচে চাপা দিয়ে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল সে। মুহূর্তে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি যেন বরফের মতো স্থির হয়ে গেলাম। অথয়ের কণ্ঠ কেঁপে উঠল, ক্ষমা করে দাও আমাকে অনেক। তার চোখের জল আমার পিঠ ভিজিয়ে দিচ্ছিল। কান্নারত অবস্থায় অথই বলে, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, বারবার অপমান করেছি, তোমার আত্মসম্মানে আঘাত করেছি, অথচ তুমি তো আমার স্বামী, আমার সবচেয়ে বড় সম্মান। আমি সেই কথাটাই ভুলে গিয়েছিলাম। প্লিজ, যদি পারো সব ভুলে আমাকে নতুন করে গ্রহণ করে নাও। সেই কণ্ঠে এতটা অনুতাপ, এতটা ভালোবাসা আর এতটা অসহায়তা যে পাথরও হয়তো গলে যেত। আমি ধীরে ধীরে পিছন ফিরে দাঁড়ালাম। দেখলাম অথই চোখ দুটো কান্নায় ভিজে লাল হয়ে আছে। এক মুহূর্ত দেরি না করে আমি নিজের 2 হাত বাড়িয়ে অথইকে বুকের মধ্যে টেনে নিলাম। দুজনেই নিঃশব্দে একে অপরকে জড়িয়ে রইলাম। সে আলিঙ্গনে যেন মুছে গেল গত 6 মাসের সমস্ত ভুল বোঝাবুঝি। অথই মাথা নিচু করে বলল, এসব বাবার টাকা নয়, এগুলো আমার চাকরির টাকায় জমানো। আর আমার টাকা মানেই তো আমার স্বামীর টাকা। তোমার স্বপ্ন পূরণে যদি আমি পাশে না দাঁড়াই, তাহলে এই সম্পর্কের অর্থ কি? কথাগুলো আমার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। আমি শুধু মৃদু এসে বললাম, আমি জানি অথই, তুমি অনেক আগে আমাকে ভালোবাসতে শুরু করেছিলে, শুধু মুখে বলতে পারোনি। আর ব্যাংকে আমার গ্যারান্টার যে তুমি হয়েছিলে, সেটাও আমি জেনে গেছি। অথই বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি জানো? আমি মুচকি এসে তার কপালে আলতো করে ভালোবাসার একটা সময়কে দিলাম। স্বামীকে সবসময় বোকা ভাবা ঠিক না ম্যাডাম। অথই লজ্জায় চোখ নামিয়ে ফেলল। এবার যাও, খুব ক্ষুধা পেয়েছে, রাতের খাবারটা দাও। অথই ঠোঁটে ফুটে উঠল নির্মল এক হাসি। ঠিক তখনই টলমল পায়ে দৌড়ে এলো ছোট্ট রিয়া। ওড়না টেনে শিশু সুলভ কণ্ঠে বলে উঠল, মাম্মা মাম্মা। একটি মাত্র শব্দ, কিন্তু সেই শব্দেই ঐথির বুক ভরে গেল অদ্ভুত এক ভালোবাসায়। সে রিয়াকে কোলে নিয়ে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল।